নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি ডক্টর স্বাগতা বসাক, গভর্নমেন্ট স্পন্সর্ড মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউসের প্রধান শিক্ষিকা। আমি আজ তোমাদের ক্লাস 12 এর বায়োলজিক্যাল সায়েন্সেস এর চ্যাপ্টার 11 এর মানব কল্যাণে জীবাণু মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার এই চ্যাপ্টারটার উপরে কিছু তোমাদের বলবো। মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, মানব কল্যাণে জীবাণু, এই চ্যাপ্টারের সম্বন্ধে তোমাদের আমি বলবো। তোমরা সবাই জানো যে আমরা এটাই ভাবি যে জীবাণু অর্থে যে যে সকল ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী বা উদ্ভিদ বা জীবই বলি, তারা আমাদের শরীরে যে ক্ষতি করবে বা আমাদের সম্পত্তি জিনিসপত্রের ক্ষতি করে, আনাজপত্রের ক্ষতি করে, তাদেরই আমরা শুধু জীবাণু বলি। কিন্তু এই চ্যাপ্টারের নামেই তোমরা বুঝতে পারছো মানব কল্যাণে জীবাণু, মানে হিউম্যান ওয়েলফেয়ার, ভালোর জন্য, মানুষের সুবিধার জন্য, মানুষের দরকার প্রয়োজনে আমরা কিছু জীবাণু ব্যবহার করতে পারি। এই চ্যাপ্টারে আমরা তাদের সম্বন্ধে কিছু ধারণা তৈরি করব। দেখো, আমরা খাদ্য সামগ্রীতে প্রচুর পরিমাণে জীবাণু ব্যবহার করি, বিশেষ করে ব্যাকটেরিয়া, কিছু ফাঙ্গি, কিছু তোমার প্রোটোজোয়া, খাদ্য তৈরি করতে, তারপরে তোমার চর্মশিল্পে, ওষুধ শিল্পে, বিভিন্ন জায়গায় আমরা জীবাণু ব্যবহার করি। প্রথমেই আমরা বলছি বাড়িতে আমরা যেসব খাবার খাই, কিছু তার মধ্যে তোমরা নামগুলো শুনেছো, তার মধ্যে বেশ কিছু খাবারে আমরা কিন্তু ব্যাকটেরিয়া ব্যবহার করি। যেমন পনিরে দেখো, এটা দুগ্ধ প্রোটিন, এখানে আমরা স্ট্রেপ্টোককাস বা লিউকোনস্টাম, আবার দেখো মাখন তৈরি করতে আমরা লিউকোনস্টাম বা স্ট্রেপ্টোককাস ল্যাকটিস ব্যবহার করছি। আবার অপরদিকে ইয়োগার্ট, যেটা যে শর্তলা দুধ যেটাকে বলা হয়, সেখানে আমরা ল্যাক্টোব্যাসিলাস বুলগারিকাস বা স্ট্রেপ্টোককাস থার্মোফিলাস ব্যবহার করছি। ঘোল তৈরি করতে ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস, আবার কেফি, যেটা আমরা বলি কেফির মানে গেলানো দুধ, সেখানে স্ট্রেপ্টোককাস ল্যাকটিস ব্যবহার হচ্ছে। এরকম ভাবে তোমরা অনেকগুলো বিভিন্ন দুগ্ধজাত বস্তু এবং তার মানে ডেয়ারি এন্ড ডেয়ারি প্রোডাক্টসে আমরা অনেক ব্যাকটেরিয়া ব্যবহার করছি। সেটার উদাহরণ এখানে পাচ্ছ। এখানে যেমন পাবে, তোমাদের বইতেও লেখা আছে, সেখান থেকে পড়তে পারবে। সাইন্টিফিক নেম লেখার সময় অবশ্যই করে তোমরা তো আর বইয়ের মতো করে ছাপিয়ে লিখতে পারবে না যে আইটালিক্সে লিখলে হয়ে যাবে। তোমাদের নিয়ম মেনে লিখতে হবে। সেটা হলো যে স্পেসিফিক নেম যেটা, সেটা তোমার ছোট হাতে লেখা হবে, আর জেনেরিক নেম যেটা, সেটা বড় হাতে লেখা হবে স্টার্টিং এ। যেমন এখানে দেখছো লিউকোনস্টামকে এলটা বড় হাতে জেনেরিক নেম, আর স্পিসিস নেমে দেখো এখানে তোমার সিটা ছোট হাতে লেখা হয়েছে, তাই তো? তো এইভাবে আমরা লিখে আবার আলাদা আলাদা করে আন্ডারলাইন করে দেব। এটা যেখানেই তুমি সাইন্টিফিক নেম লিখবে সেখানেই এই কাজটা করতে হবে। এরপরে দেখো, আমরা আরো কিছু জায়গায় যাচ্ছি খাদ্য বস্তুর মধ্যে। যেমন ধরো টেকি, যেটা সেটা একটা দুধের প্রকৃতি, সেখানে ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস আমরা ব্যবহার করছি। ইডলি, ধোসা তোমরা খুব জানো। এই দেখো, এখানে আমি ছবি দিয়েছি কিছু। এখানে যেমন ধোসা, ইডলি, চিজ, ইয়োগার্ট, ধোকলা, এই যেগুলো আমরা ফার্মেন্ট করে খাই, মানে সন্ধান প্রক্রিয়া ব্যবহার করে তৈরি করি। সেই ইডলিতে দেখো চাল, ডাল, গুঁড়ো, এগুলোকে লিউকোনস্টাম ব্যাকটেরিয়া ব্যবহার করছি। আবার ফিশ সস, এটা তৈরি করতে ছোট ছোট মাছ থেকে তৈরি করা হয়, এটা এক প্রকার ব্যাসিলাস ব্যবহার করছি। আর কিমচি, এটা বাঁধাকপি থেকে বা অন্যান্য শাকসবজি থেকে তৈরি করা যায়, এতেও ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া আমরা ব্যবহার করছি। এর পরবর্তী দেখো, আমরা যেমন চর্মশিল্পে কিছু জীবাণু ব্যবহার করি। চর্মশিল্পে জানবে যে চামড়াকে ট্যানিং করতে হয়, চামড়ার লোম তুলতে হয়, তো সেখানে আমরা বিভিন্ন ব্যাকটেরিয়া ব্যবহার করে থাকি। যেমন এখানে ট্যানিং, চামড়াকে ট্যান করতে একটা উৎসেচক, যে ব্যাকটেরিয়া প্রোটিয়েজ উৎসেচক দেবে, যেমন ব্যাসিলাস সাবটিলিস। আবার পশু চর্মে যে লোম তোলা, যেটাকে বলে আনহেয়ারিং, এই আনহেয়ারিং করতে আমরা স্ট্রেপ্টোমাইসেটিস ব্যাকটেরিয়া থেকে পাই কেরাটিনেজ উৎসেচক, যেটা ব্যবহার করে আমরা এই আনহেয়ারিংটা করতে পারি। আর ট্যানিং এর অপর একটি, যেটা সিউডোমোনাস এসপি থেকে আমরা পাচ্ছি, যেমন লাইপেজ উৎসেচকটি, এটাও আমাদের ট্যানিং করতে কাজে লাগছে। এছাড়া মদ্যশিল্প মানে ব্রিউয়ারি বা ওয়াইন ইন্ডাস্ট্রিতেও আমরা প্রচুর ব্যাকটেরিয়া, ইস্ট, এগুলো ব্যবহার করে থাকি। যেমন অ্যালকোহল জাতীয় বস্তু,
এটা তোমার নাম দিতে পারো তোমরা, মানে ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া সার্সিনা ভেন্ট্রিকিউলি, এটা থেকে আমরা বিয়ার তৈরি করছি, মদ, বিয়ার, মদ এগুলো তৈরি করা যাচ্ছে। আবার জাইমোমোনাস মোবিলিস, এটা ব্যবহার করে আমরা রাম, হুইস্কি ইত্যাদি তৈরি করতে পারছি। অ্যালকোহল, আরেক রকমের অ্যালকোহল যেটা বিউটানল, ক্লস্ট্রিডিয়াম অ্যাসিটিলিউটিলিকাম ব্যবহার করে আমরা কিন্তু মদ্য শিল্পে অ্যালকোহল, বিউটানল উৎপাদন করতে পারছি। এছাড়া ল্যাক্টোব্যাসিলাস ব্যবহার করে সাকিও আর এক রকমের তোমার মদের প্রকৃতি, এটা উৎপন্ন করা যাচ্ছে। ওষুধ তৈরি করতেও কিন্তু আমাদের নানান রকমের ব্যাকটেরিয়া ব্যবহার করি, বিশেষ করে অ্যান্টিবায়োটিক বলতে কি বোঝো? অ্যান্টিবায়োটিক ওষুধ হলো যেখানে আমরা ব্যাকটেরিয়া আমাদের দেহে সংক্রমণ করেছে, সেই ব্যাকটেরিয়াকে মানে শেষ করে দেওয়া, দেহকে ব্যাকটেরিয়া মুক্ত করার জন্য আমরা কিছু অ্যান্টিবায়োটিক তৈরি করি। মূলত ছত্রাক, তোমরা জানো পেনিসিলিয়াম রোটেটাম থেকে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক তৈরি করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। ঠিক সেরকম ভাবে এখানেও দেখো আমরা বিভিন্ন ব্যাকটেরিয়া ব্যবহার করে বিভিন্ন আমরা অ্যান্টিবায়োটিকই তৈরি করে নিতে পারি। যেমন স্ট্রেপ্টোমাইসিস গ্রিসিয়াস, এটা দিয়ে আমরা স্ট্রেপ্টোমাইসিন তৈরি করতে পারি। সবই এখানে আমরা স্ট্রেপ্টোমাইসিসেরই স্ট্রেন দেখিয়েছি। স্ট্রেপ্টোমাইসিস ভেনিজুয়েলি, এটা থেকে ক্লোরোফেনকল তৈরি করতে পারি। টেট্রাসাইক্লিন, টেট্রাসাইক্লিন বা অক্সিটেট্রাসাইক্লিন এগুলো তৈরি করতে স্ট্রেপ্টোমাইসিস অরোফেসিয়েন্স বা রাইনোসাস ব্যবহার করতে পারি। এরিথ্রোমাইসিন তৈরি করতে স্ট্রেপ্টোমাইসিস এরিথ্রিয়াস ব্যবহার করতে পারি ইত্যাদি। এখানে আমি অনেকগুলোই দেখিয়েছি, এগুলো সবই তোমরা বইতে পাবে। তোমাদের মূলত একটা কি দুটো যদি তোমরা এই বইতে থেকে এইগুলো উদাহরণ মুখস্থ করে রাখো, নামগুলো, বিশেষ করে অ্যান্টিবায়োটিকের নাম এবং কোন ব্যাকটেরিয়া থেকে আমি সেটা পেতে পারি, এটা কিন্তু পরীক্ষায় যদি চাই তোমরা লিখতে পারবে। এরপরে দেখো স্টেরয়েডও আমরা পাই, অনেক রকমের জীবাণু থেকে আমরা স্টেরয়েড তৈরি করতে পারি। তোমরা এটা জানো যে হিন্দি সিনেমা, বাংলা সিনেমা অনেক হিরোদের দেখেছো, তাদের পেশি আস্ফালন করছে, মানে বড় বড় পেশি, 8 প্যাক 6 প্যাক পেশি দেখাচ্ছে। এইগুলো কি অনেক সময় শুনেছো যে এরা নাকি স্টেরয়েড ট্রিটমেন্ট করে। তো স্টেরয়েড ট্রিটমেন্ট, স্টেরয়েডটা পায় কোত্থেকে? মূলত আমাদের কিছু পূর্ববর্তী কিছু যৌগ যেগুলো আমাদের পাই বা শরীরেও থাকে, সেখানে আমাদের ওষুধ ব্যবহার করে, যেটাকে আমরা বলছি স্টেরয়েড মেডিসিন, ব্যবহার করে আমরা কিন্তু প্রয়োজনীয় যেটা দরকার শরীরে মাসেলের পেশি তৈরি করার জন্য ইত্যাদি, সেটা হয়ে যায়। যেমন ধরো কর্টিজল থেকে আমরা প্রেডনিসোলোন তৈরি করি, সেটা করে দেয় কে না, কোরাইনোব্যাকটেরিয়াম সিমপ্লেক্স। কর্টিজল থেকে প্রেডনিসোনও তৈরি করা যেতে পারে। এছাড়া সিউডোমোনাস টেস্টোস্টেরন, এটা কি করে না, এটা টেস্টোস্টেরন 19 নট টেস্টোস্টেরন থেকে ইস্ট্রাডিওল অ্যান্ড ইস্টোন তৈরি করে দেয়। রাইজোপাস নাইগ্রিকাস, এটা কি করে, নাইগ্রিকান্স, এটা তৈরি করে দেয় প্রোজেস্টেরন থেকে 11 আলফা হাইড্রক্সি প্রোজেস্টেরন। এইগুলো সবই স্টেরয়েড হরমোন। যেমন এই ইস্ট থেকেও আমরা কিন্তু অ্যান্ড্রোসেনিডিয়ন থেকে টেস্টোস্টেরন হরমোন তৈরি করতে পারছি। এই সব হরমোনগুলো কিন্তু আমাদের শরীর প্রয়োগে আমাদের দেহের শক্তি, পেশি ইত্যাদি সাপ্লাই হয়ে থাকে। পেশি বাড়ে, শক্তি পাওয়া যায় এবং অনেক সময় দেহের মানে পরিবর্তন ঘটে যায়। এছাড়া তোমরা দেখো ভ্যাকসিনটা তোমরা আজকাল খুব কাগজে পড়ছো বা দেখছো, শুনছো যে যেমন কোভিড ভাইরাসের জন্য ভ্যাকসিন তৈরি করা হচ্ছে। তোমরা জানবে যে ভ্যাকসিনটাও কিন্তু একটা তোমার এডওয়ার্ড জেনার, উনি ভ্যাকসিন তৈরি করেছিলেন, প্রথমে স্মল পক্সের ভ্যাকসিন তৈরি করেছিলেন। কি মানে কাউপক্সের জীবাণু থেকেই উনি স্মল পক্সের ভ্যাকসিন তৈরি করেছিলেন। তাই তোমরা দেখো এখানে কলেরা রোগ সারাবার জন্য আমরা যে ভ্যাকসিনটা তৈরি করব, সেখানে আমরা ভিব্রিও কলেরি ব্যবহার করছি। আবার মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এই জীবাণুটা ব্যবহার করে যক্ষা অর্থাৎ তোমার টিবি রোগ, টিউবারকিউলোসিস রোগকে সারাচ্ছি। হ্যাঁ,
ইয়ারসিনা পেস্টিস, এটা প্লেগ রোগের জীবাণু। এর থেকে আমরা যে ভ্যাকসিন তৈরি করবো সেটা প্লেগ রোগ সারাতে কাজে লাগবে। এরকম ভাবে তোমরা আরো অনেকগুলো দেখতে পারো যেখানে আমরা জানি যে আমাদের জীবাণুগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ভ্যাকসিন তৈরি করতে পারি। পরবর্তী ক্ষেত্রে আমরা ভিটামিন উৎপাদনে আসি। ভিটামিন আমাদের অনেক সময় শরীরে কাজে লাগে, বিভিন্ন রোগের জন্য আমাদের শরীরে ভিটামিনের অভাব পড়তে পারে বা খাদ্যের মধ্যে ভিটামিনের অভাব থাকতে পারে, তখন আমরা বাইরে থেকে কিছু মেডিসিন হিসেবে ভিটামিন নিই। যেমন রিবোফ্লাভিন, এই রিবোফ্লাভিন ভিটামিনটা আমরা ক্লস্ট্রিডিয়াম অ্যাসিডিবিলিকাম থেকে পেতে পারি বা মাইক্রোব্যাকটেরিয়াম তোমার স্পেগামেটিস থেকেও পেতে পারি। এছাড়া ভিটামিন B12, এটাও আমরা সিরোমোনাস জিনাইটিফিকান্স বা ভিটামিন সি, এটা আমরা গ্লুকোব্যাক্টার অক্সিডেন্স থেকেও গ্লুকোনোব্যাক্টার অক্সিডেন্স থেকে পেতে পারি। আর কিছু উৎসেচকও আমরা ব্যাকটেরিয়া থেকে পাই, যেমন ব্যাসিলাস সাবটিলিস থেকে আমরা অ্যামাইলেজ পেতে পারি, ব্যাসিলাস সাবটিলিস থেকে আমরা বা অ্যাসপারজিলাস অরিয়াস থেকে আমরা প্রোটিয়েজ পেতে পারি, স্ট্রেপ্টোকক্কাস থেকে আমরা স্ট্রেপ্টোকাইনেজ এই উৎসেচকটা উৎপন্ন করতে পারি। শেষে আমরা অ্যাসিডের দিকে আসছি। অ্যাসিড উৎপন্ন করতে আমরা ল্যাকটিক অ্যাসিড পাচ্ছি ল্যাক্টোব্যাসিলাস বুলগারিকাস থেকে, গ্লুটামিক অ্যাসিড পাচ্ছি, এছাড়াও সাইট্রিক অ্যাসিড পাচ্ছি। এখানে ব্যাকটেরিয়া দেখিয়েছি, এখানে অ্যাসপারজিলাস নাইগার দেখিয়েছি। অ্যাসপারজিলাস নাইগার থেকে আমরা তোমার সাইট্রিক অ্যাসিড পাচ্ছি। এরপরে আমরা যেটায় আসবো সেটা হলো যে আমরা কিভাবে বিভিন্ন ব্যাকটেরিয়া গুলোকে কেবলমাত্র কিছু জিনিস উৎপাদনে বা কোনো ইন্ডাস্ট্রিতেই ব্যবহার করা বা খাদ্য উৎপাদনে না, আরো অনেক কাজেও আমরা, বৃহত্তর কাজেও আমরা সেটাকে ব্যবহার করতে পারি। যেমন দেখো এখানে আমি দেখিয়েছি যে আমাদের অনেকদিন ধরে, বহুদিন ধরে আমরা রাসায়নিক সার বা পেস্টিসাইড, ইনসেকটিসাইড, উইডিসাইড এইগুলো ব্যবহার করি। এর জন্য যেমন মাটির উর্বরতা কমছে, গাছের তোমার ফল বিষাক্ত উঠছে, গাছগুলো কেমন একটা প্রাণহীন হয়ে যাচ্ছে। এর সাথে কিন্তু পরবর্তীকালে দেখো আমাদের ওই বিষটা আমাদের শরীরেও ঢুকছে নানান উপায়ে, জলের মাধ্যমে, ফলের মাধ্যমে, সবজির মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করছে এবং সেটা কিন্তু আমাদের শরীরেরও ক্ষতি করছে। তাই কীট পতঙ্গ, পোকামাকড় ইত্যাদি দমনের জন্য যদি আমরা কোনো যে ব্যবহার্য প্রতিনিধিদের পেস্টনাশক হিসেবে ব্যবহার করতে পারি, তাকে কি বলি না পতঙ্গনাশক প্রতিনিধি বলবো। এবং সেটা যদি ধ্বংস করা হয় যে জৈব নিয়ন্ত্রণের মাধ্যমে যদি ধ্বংস করি, সেই প্রতিনিধিকে বলি আমরা জৈব নিয়ন্ত্রণ প্রতিনিধি। এবারে এই প্রাকৃতিক শত্রু যারা, এদের মারার জন্য আমার যে জিনিস প্রয়োজন, মানে যেমন ধরো ছোট পোকামাকড়, সেইগুলোকে বড় মাকড়সা মেরে খায়, তাহলে এই ছোট পোকামাকড়ের জন্য প্রাকৃতিক শত্রু কিন্তু তোমার বড় মাকড়সা। আবার মাকড়সাদের কে খায় না, বড় বড় পাখি টাকিরা খেয়ে নেয়, তাহলে তাদের শত্রু হলো এই পাখি। তাহলে আমরা এইভাবে কিন্তু প্রকৃতি থেকে পাওয়া যায় এরকম জিনিসপত্র দিয়ে ছোটখাটো জিনিসগুলোকে বা তোমার ক্ষতিকর যে জীবাণু বা অন্যান্য জিনিসগুলোকে নষ্ট করে দিতে পারি। যেমন এই যে যাদের আমরা ব্যবহার করবো তাদের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন খুব দ্রুত বংশ বিস্তার করতে পারে, নতুন পরিবেশ সহজেই খাপ খাইয়ে নিতে পারে, এরা পোষক নির্ভর হয় এবং উচ্চ পরজীবিত্ব এদের থাকে না। তারপরে দেখো আরো কিছু, যেমন আমরা কি কি, যেমন মেরুদণ্ডী প্রাণী হিসেবে আমি একটু আগে উদাহরণ দিচ্ছিলাম, যেমন গাপ্পি, খলিশা, ঢোনা ব্যাঙ, এদের আমরা ব্যবহার করি কি করতে, মশা লার্ভা ভক্ষণ করার জন্য। পুনো ব্যাঙ, স্যালামান্ডার, গিরগিটি, টিকটিকি এদের পতঙ্গ খায়। আবার অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে যেমন ৮০ রকমের প্রোটোজো আমরা ব্যবহার করি পতঙ্গদের, এরা রোগ সৃষ্টি করে মেরে দেয়। আর্দ্রপ্রাণী পতঙ্গ, নেমাটোডা, এরা কি করে না পতঙ্গদের পরজীবী জাপানিজ বিটেলের উপরে এরা থাকে, এদের মানে ভক্ষণ করে এদের রোগ তৈরি করে এদের নষ্ট করে দেওয়া যেতে পারে। এবার দেখো কিছু সন্ধিপদ প্রাণীও দিয়েছি, যেমন টাইগার বিটেল, এটা কি করে, গান্ধী পোকাকে খেয়ে নেয়। লেডিবার্ড বিটেল মাকড়সা খায়, একটু আগেই বলছিলাম।
হ্যাঁ, মাকড়সা আবার কি করে, তার চাল পেতে নানা রকম পতঙ্গদের ভক্ষণ করে। মাইট মাইট কি উদ্ভিদের পরজীবী রূপে বসবাস করে এবং পেস্টদের ভক্ষণ ধ্বংস করে দেয়। উদ্ভিদের শরীরে থাকে এবং থেকে উদ্ভিদের শরীরে নানা রকম যে পেস্ট ঢুকতে চায় তাদের কিন্তু ধ্বংস করে দেয়। অণুজীব নানা রকমের ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস জৈবিক নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা গ্রহণ করে। পেস্ট দমনের যে জৈবিক পদ্ধতি, সেখানে আমরা কয়েকটা উদাহরণ দিয়েছি এখানে আবার, যেমন শিকারী পাখি ব্যবহার করে আমরা লেডিবার্ড বিটেল, লেবু গাছের পেস্ট আইসেরিয়া পারচেজি শত্রু হিসেবে একে ব্যবহার করা যেতে পারে। মানে লেবু গাছের যে পেস্ট আইসেরিয়া পারচেসি, তাই মানে যেমন লেডিবার্ড এদের কি করে না খেয়ে নেয়, আইসেরিয়া পারচেসিকে খেয়ে নেয় লেডিবার্ড বিটল। আবার দেখো নর্দমায় বা এসব জায়গায় আগেই বলেছি গ্যাম্বুসিয়া দিয়ে মশার লার্ভা মেরে দেওয়া যেতে পারে। এই থার্ড পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি এখন বলছি, যে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামটা ভালো করে মনে রাখবে। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস হলো একটা নির্দিষ্ট ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা আমরা ব্যবহার করি এবং এমনকি নানা রকম ফসলের মধ্যে প্রয়োগ করা হচ্ছে, যাতে ওই ফসলে কোনো যে পোকা মাকড় জীবাণু আসে তাদের এই ব্যাকটেরিয়া জিন, পার্টিকুলার একটা জিন আছে যেটা ওদের প্রবেশ করতে দিচ্ছে না বা দূরে সরিয়ে দিচ্ছে। আবার অনেক ভাইরাসও আমরা ব্যবহার করি, যেমন নানা রকম রোগ প্রতিরোধ করার জন্য। যেমন খরগোশের মধ্যে যখন খরগোশের পপুলেশন প্রচুর মাত্রায় বেড়ে যায়, তখন খরগোশের এই মিক্সোমাইসিটিস রোগ একটা তৈরি করে এক রকমের ব্যাকটেরিয়া। সেই মিক্সোমাইসিটিস রোগ তৈরি করে আমরা খরগোশ মেরে খরগোশের পপুলেশন কিন্তু লিমিটেড রাখতে পারি, নিয়ন্ত্রিত রাখতে পারি। ঠিক আছে, এরপরে আরো কি কি পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি, যেমন পুরুষ নির্বীজকরণ পদ্ধতি ইউজ করতে পারি। অনেক সময় দেখা গেছে, এটা আমি বেশ কাগজেও করেছি বেশ কয়েকবার, যে পুরুষ মশাগুলোকে যদি নির্বীজকরণ মানে ওদের যাতে বংশ বিস্তার করার ক্ষমতাটা যদি হারিয়ে যায়, তাহলে পরবর্তী প্রজন্মই তৈরি হবে না। সেই পতঙ্গদের কিছু জাতীয় কিছু মানে এরকম যারা পেস্ট, এদের আমরা কি করতে পারি না কিছু রেডিয়েশন বা অন্য কোনো পদ্ধতি দ্বারা এদের নির্বীজকরণ ঘটিয়ে এদের পপুলেশন কমাতে পারি। এছাড়া বারবার বলছি, এই পয়েন্টটা বারবার আসবে, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস একটি টক্সিন উৎপাদনকারী জিন আছে এর মধ্যে, যেটাকে আমরা বলছি বিটি, বড় হাতের বি ছোট হাতের টি, উৎপাদনকারী জিন বিটি। এটা কি করে, টমেটো, বেগুনও অনেক সময় প্রয়োগ করার চেষ্টা চলেছে। হ্যাঁ, বিশেষ করে টমেটো, তুলো এইসব গাছে ঢুকিয়ে দেওয়া যায়। এবং যেমন ধরো টমেটো গাছে তুমি ঢুকিয়ে দিলে ট্রান্সজেনিক টমেটো তৈরি হবে, যেটার কাছে কিন্তু কোনো পোকামাকড় ঘেঁষবে না, ফলে তুমি জিনিসটাকে তাজা পাবে। হরমোন ব্যবহার করেও আমরা করতে পারি। যেমন কোনো হরমোন ব্যবহার করে আমরা জুভিনাইল, যেমন উদাহরণস্বরূপ বলতে পারি জুভিনাইল হরমোন বা মোল্টিং হরমোন ব্যবহার করে আমরা পেস্ট দমন করতে পারি। এছাড়া তোমরা ফেরোমনের নাম শুনেছো, এটি সাধারণত পূর্ণাঙ্গ স্ত্রী তার মিলনের সময় ফেরোমন হরমোন নিঃসরণ করে এবং এটি একটি উদ্বায়ী পদার্থ যেটা চারিদিকে সহজে ছড়িয়ে পড়ে। এর আকর্ষণে পুরুষরা স্ত্রীর দিকে চলে আসে। কিন্তু তুমি যদি ফেরোমন হরমোনটা আর্টিফিশিয়ালি তৈরি করে কোথাও রাখো এবং তার আকর্ষণে যখন পুরুষরা ঝাঁকে ঝাঁকে সেখানে আসবে, তুমি তাদের কিন্তু খাঁচায় বন্দি করে তাদের মেরে ফেলতে পারবে। এইভাবে কিন্তু এদের পেস্টদের পপুলেশন কিন্তু তুমি নিয়ন্ত্রণ করতে পারবে। এবারে আমি আরেকটা পরবর্তী যে অংশে চলে আসছি, যেমন বায়োফার্টিলাইজার এবং ফার্টিলাইজার্স অফ বায়োলজিক্যাল অরিজিন, মানে জীবসার ও জৈব সার। বায়োফার্টিলাইজার্স এন্ড ফার্টিলাইজার্স অফ বায়োলজিক্যাল অরিজিন, এই কথা দুটো জীবসার আর জৈব সার শুনে মনে হচ্ছে একই জিনিস, আন্টি দুবার লিখলেন কেন? একটু আলাদা আছে, আমি যখন বলবো তোমরা বুঝে যাবে। দেখো, আমরা মাটিতে আমরা অনেক রাসায়নিক পদার্থ ব্যবহার করি, ছোট ছোট ক্লাসে 7, 8 তোমরা পড়ে এসেছো যে তার জন্য মাটির অম্লত্ব, অ্যাসিডিটি বা
খারত্ব অ্যালকালিনিটি বেড়ে যায়, উর্বরতা কমে যায়। তাই বিজ্ঞানীরা ভাবলো যে জৈবিক পদার্থ যদি ব্যবহার করে আমরা করতে পারি তাহলে সেটা খুব ভালো হতে পারে। তা যে সক্রিয় কতগুলি গোষ্ঠীর অণুজীব যেমন ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক এককভাবে বা মিশ্রিতভাবে জমির মধ্যে আমরা ব্যবহার করে আমরা কি করতে পারি, যে গাছকে পুষ্টি প্রদান করতে পারি, তার বৃদ্ধিতে সাহায্য করতে পারি, সেই সব জিনিসগুলোকে আমরা বায়ো ফার্টিলাইজার বলবো। জীবজাত পদার্থ কিংবা জীব পদার্থ যখন সার হিসেবে ব্যবহার করা হয় তখন তাকে জৈব সার বলা হয়। মানে যত রকমের জৈবিক পদার্থ বা জীবজাত পদার্থ আমরা ব্যবহার করছি বা জীবকে নিজস্ব মানে জীবটাকে ব্যবহার করছি, সেই জৈব বা জীব এদের সবাইকে একত্রে আমরা বলছি জৈব সার। তো জৈব সারকে আসলে মূলত আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, ম্যানিওর এবং জীব সার। তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যে জীব সার হলো জৈব সারের একটা অংশ, ম্যানিওর এবং জীব সার। দেখো ম্যানিওর কি না, ধরো পচা গলা কোনো প্রাণী বা উদ্ভিদের দেহ অংশ বিশেষ এবং পাতা, এইসব নানান রকমের গলা, খোসা, সবজির খোসা টোসা, এই গোবর টোবর, এইগুলোকে আমরা ম্যানিওর বলছি, মানে যার প্রাণ নেই এটা ম্যানিওর। এইগুলোকে মিশিয়ে আমরা যেটা তৈরি করি ম্যানিওর। আর জীবসার যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, এদের প্রাণ আছে কিন্তু এরা মাটির মধ্যে মেশানো হচ্ছে বা উদ্ভিদের মধ্যে থাকছে এবং মাটির উর্বরতা বা গাছকে মাটি থেকে পুষ্টি টানতে সাহায্য করছে, তাই ওদের আমরা বলছি জীবসার। অর্থাৎ জীবসার হলো জৈব সারের একটা অংশ বিশেষ। ম্যানিওর কি না, পশু পাখির বর্জ্য পদার্থ, পরিত্যক্ত অণুজীব জাতীয় দ্রব্য, শুকনো গাছপালা, পাতা প্রভৃতি পচে যে সার তৈরি হয় তাকে আমরা ম্যানিওর বলি। ম্যানিওর প্রধানত 3 প্রকার হতে পারে: গোলাবাড়ি, উঠানজাত সার, মিশ্র সার এবং সবুজ সার। এবার জীব সার, যেটা মূলত আমরা মাইক্রোবস এ পড়বো, সেই জীব সার বা বায়ো ফার্টিলাইজার মূলত 3 ধরনের হতে পারে। একটা হলো অণুজীব বায়ো ফার্টিলাইজার, একটা হলো নীলাভ সবুজ বা সাইনোব্যাকটেরিয়াল বায়ো ফার্টিলাইজার, আর একটা হলো ছত্রাকজাত বায়ো ফার্টিলাইজার। দেখো অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়াগুলি মুক্তজীবী রূপে মাটিতে থাকে এবং মানে মুক্তজীবী রূপে থাকে, মাটির মধ্যে মিশে আছে এবং মাটিতে তোমার বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন মাটিতে মেশাতে সাহায্য করছে। রোডোস্পাইরিলাম, রোডোসিউডোমোনাস এরাও তোমার সর্বজীব, এরা নিজেদের খাবার নিজেরা তৈরি করে এবং এরা মুক্তজীবী হয়ে মাটিতেই থাকে, নাইট্রোজেন আবদ্ধ করতে সাহায্য করে। ডিসালফোভিব্রিয়, এই অবায়ুজীবী ব্যাকটেরিয়া কিন্তু মাটিতে বা কাদাতে থাকে এবং নাইট্রোজেন আবদ্ধ করতে পারে। এছাড়াও যেসব ব্যাকটেরিয়া গাছের সাথে থেকে, গাছের সহচর্যে থাকে, হ্যাঁ, থেকে একটা বিশেষ ধরনের জিনিস তৈরি করে, মানে একটা স্পেশাল পার্ট তৈরি করে, সেটাকে বলে রাইজোস্ফিয়ার সহচর্য। মানে দেখো নাইট্রোজেন আবদ্ধ করে, কোন উচ্চ প্রাণীর গাছের মূলের কাছাকাছি কিছু ব্যাকটেরিয়া বসবাস করে এবং ওদের এত কাছে থাকে, এরা সহাবস্থান করছে যে এই টোটাল বস্তু মানে ওই তোমার গাছের মূল আর ওই ব্যাকটেরিয়াকে একত্রিত ভাবে আমরা কি বলছি, রাইজোস্ফিয়ার সহচর্য। হ্যাঁ, এখানে আমি কিছু মিথজীবী ব্যাকটেরিয়ার কথা বলেছি, যেমন রাইজোবিয়াম লেগুমিনোসোরাম। এই ব্যাকটেরিয়াটা কি করে, তোমরা দেখছো মটর গাছের যে অর্বুদ গুলো দেখতে পাচ্ছ, লেগুমিনাস প্লান্টের যে নোডিউলস, রুট নোডিউলস দেখতে পাচ্ছ, অবজার্ভ করছো, এইখানে ওরা কি করে না সরাসরি নাইট্রোজেনকে গাছের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছে। এই জন্যই তোমরা জানো সিংহগোত্রীয় মানে লেগুমিনাস প্লান্টে নাইট্রোজেন কন্টেন্ট বেশি, তাই ডাল, শিম, মটর এইসবের মধ্যে তোমরা শিম, এদের মধ্যে বিন, এদের মধ্যে তোমরা প্রচুর নাইট্রোজেন পাবে। তাই তোমার যদি বলি উদ্ভিজ্জ প্রোটিন কোথায় পাবে, তখন তোমরা এইসব গাছগুলির নাম করো, কারণ প্রোটিনের অত্যাবশ্যীয় মৌল হলো নাইট্রোজেন এবং এই গাছগুলো প্রচুর পরিমাণ নাইট্রোজেন এই ব্যাকটেরিয়া আছে বলেই পায়। ফসফেট ব্যাকটেরিয়া, ব্যাসিলাস, মেগাথেরিয়াম, সিউডোমোনাস, এরা ফসফেটেজ উৎসেচক ক্ষরণ করে এবং অজৈব বস্তু থেকে ফসফেট বের করে মাটিতে মিশিয়ে দেয় এবং সেটা আস্তে আস্তে উদ্ভিদ সেটা শোষণ করে নিতে পারে। এরপরে দেখো সায়ানোব্যাকটেরিয়া, যেটা আরেকটা গ্রুপ বলেছি, যেমন অ্যানাবেনা, নস্টক, অলোসোরিয়া, এরা স্বাধীনজীবী সায়ানোব্যাকটেরিয়া, এরা নাইট্রোজেন স্থিতিকরণ ঘটাতে পারে। আবার মিথজীবী মানে অন্য গাছের মধ্যে থেকে সাহায্য করছে, যেমন অ্যাজেলা পিনাটা, ফার্ন, এরা কি করে, ফার্ন গাছে অ্যানাবেনা অ্যাজেলা নামক যে সায়ানোব্যাকটেরিয়া থাকে সেটা জন্মায় এবং নাইট্রোজেন আবদ্ধ করতে সাহায্য করে। ছত্রাক গাছের মূলে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেও থাকতে পারে। তোমাদের প্রথমেই বলেছিলাম ব্যাকটেরিয়া
তারপরে বললাম সাইটোব্যাকটেরিয়া, এখন শেষে বলছি ছত্রাক। এরা দেখো এখানে উদ্ভিদের মূলের কাছাকাছি অবস্থান করতে পারে এবং এদের সহাবস্থানকে বলা হয় মাইকোরাইজা। এই মাইকোরাইজার ছত্রাকরা অনেক সময় কি করে, উদ্ভিদের জাস্ট বাইরে আস্তরণ তৈরি করে, আবার অনেক সময় কি হয় গাছের ভেতরেও ঢুকে যেতে পারে। যখন বাইরে মাইকোরাইজা গঠন করে তখন তাকে বলে বহি মাইকোরাইজা। কোথায় পাবে না ফ্যালাস, বলিটাস এরা তৈরি করে। আর যখন গাছের উদ্ভিদের ভেতরে ঢুকে যাচ্ছে তখন অন্ত মাইকোরাইজা বলা হচ্ছে, যেমন গ্লমাস, অ্যাসপারজিলাস, এরা এই অন্ত মাইকোরাইজা তৈরি করতে পারে। আর ভ্যাম, এই অন্ত মাইকোরাইজা যখন ঢুকে যাচ্ছে ভেতরে অবস্থান করছে, তখন ওরা বড় বড় নোডিউল, যেখানে ওরা নাইট্রোজেন শোষণ করে মানে তোমার মাটির থেকে ওরা নাইট্রোজেন শোষণ করে উদ্ভিদকে দিচ্ছে, সেখানে বড় বড় নোডিউলের মতো দেখতে পাবে। সেই আকৃতিটাকে বলা হচ্ছে ভ্যাম, ভেসিকুলার আরভাস্কুলার মাইকোরাইজে। ঠিক আছে, এটা কিন্তু আসে তোমার এখানে যা যা আমি বললাম সাইন্টিফিক নেম খুব বেশি না এলেও তোমার পদ্ধতি বা জীব সার কাকে বলে, জৈব সার কাকে বলে, কোন তুমি কিভাবে পেস্ট দমন করবে, বায়োলজিক্যাল নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো আলোচনা করে, এইভাবে প্রশ্ন তোমাদের আসতে পারে। বেশি বড় বড় প্রশ্ন না এলেও ছোট ছোট প্রশ্ন আসবে এখান থেকে, ভালো করে পড়ো। আর আমি এই স্লাইডটা তৈরি করার জন্য অ্যাকনলেজমেন্ট জানাচ্ছি। আমি ইন্টারনেটের গুগল পিকচার্স, ফেমিনা, www ইন্ডিয়া, শাটারস্টক, ব্রিটানিকা, উইকিপিডিয়া এইসবের সাহায্য নিয়ে এই তোমাদের এই চ্যাপ্টারটা তুলে ধরেছি তোমাদের সামনে। এছাড়া আমি উচ্চ মাধ্যমিক জীববিদ্যা ডক্টর তাপস দেব ও ডক্টর দুলাল চন্দ্র সাঁতরার বই ব্যবহার করেছি, তাই জন্য তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আশা করি তোমরা ভালো করে এই চ্যাপ্টারটা বুঝেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই করে তোমরা কাউন্সিলকে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিতে। ভালো থেকো।